গোরস্থানে সাবধান, সেই সিনেমার শুটিং চলছে। সব্যসাচী চক্রবর্তী এবং সেই সিনেমা সব্যসাচী চক্রবর্তী অভিনয় করছেন ফেলুদার চরিত্রে এবং জটায়ু রয়েছে, তার সাথে তোপসে রয়েছে। সবাই মিলে যখন শুটিং করছে, ওই শুটিং এর মধ্যে যে গোরস্থানে শুটিং হচ্ছে সেইখানে শুটিং এর মধ্যে অদ্ভুত অদ্ভুত সমস্ত কিছু ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যে কারণে ওই শুটিং ক্রিউ কিন্তু পরবর্তীকালে ওখানে শুট করতে গিয়ে ভয় পাচ্ছে, যাব না এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সেই রকমই একটা সিমেট্রি নিয়ে, কলকাতা শহরে অবস্থিত যে সিমেট্রি, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, সেই সিমেট্রি নিয়ে আমাদের আজকের আলোচনা। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাকে। আজকের এপিসোড হচ্ছে সাউথ কলকাতা সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। নমস্কার, আমি অভিজিৎ। নমস্কার, আমি সুরজিৎ। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। তো এই সিমেট্রি মানে কি? আসলে সিমেট্রি মানে হচ্ছে কবরস্থান, সোজা বাংলায় কবরস্থান। তো এইরকম একটা বিরাট কবরস্থান, যে কবরস্থানের মধ্যে যে ঘটনাগুলো ঘটে যায়, কবরস্থান সাধারণত একটা গা ছমছমে পরিবেশ হয়ই, কবরস্থান হোক বা শ্মশান হোক। তো সেই গা ছমছমে পরিবেশ শুধু নয়, সাধারণ একটা শ্মশান বা কবরস্থানের গা ছমছমে পরিবেশ নয়, আরো বাড়তি অনেক কিছু গা ছমছমে ব্যাপার সেখানে ঘটে যায়। মানে কবরস্থানের মধ্যে দেখা যাচ্ছে একটা কবর, যে কবরটার গা থেকে যেন রক্ত ঝরে পড়ছে। এরকম একটা জিনিস অনেকে দেখছে, অনেকে উপলব্ধি করছে, চোখের সামনে দেখতে পাচ্ছে। সেই কবরস্থানে কেউ যেন চিৎকার করছে বা অনেকে চিৎকার করছে, মনে হচ্ছে যেন প্রায় 1600-1700 এই আত্মাগুলো যেন ওখানে বন্দী হয়ে রয়েছে। সেই মানে একটা লুপের মধ্যে দিয়ে চলছে, যাদের মুক্তি আজ পর্যন্ত হয়নি, সেই আত্মাগুলো ওইখানে ঘুরে বেড়াচ্ছে। তো সেই রকমই একটা সিমেট্রি হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির অলৌকিক ইতিহাস এবং অলৌকিক ঘটনাবলী বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষেরা তার ব্যাপারে কথা বলেছেন, আলোচনা করেছেন, গিয়ে উপলব্ধি করেছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরায় ছবি তুলছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে কোনো আবছা একটা ছায়ামূর্তি, সাদা পোশাক পরে একজন মহিলার ছায়ামূর্তি, সেই ছবিতে সে যেন উপলব্ধি করতে পারছে। আবার একদল ছেলে, তারা নেশা করছে ওই সিমেট্রিতে ঢুকে গিয়ে, কোনোভাবে পাঁচিল টপকে হোক, যেভাবে হোক নেশা করছে। ওই নেশারত অবস্থায় ওই সিমেট্রির মধ্যে অবস্থিত একজনের আত্মা, সেই আত্মাটা বেরিয়ে এসে ওদের ধোয়ার কুণ্ডলী আকারে তাদের পিছনে দাঁড়িয়ে পড়ছে, তাদের ভয় দেখাচ্ছে। এই ব্যাপারগুলো সাউথ যে পার্ক স্ট্রিট সিমেট্রি আছে, সেই সিমেট্রিতে বারবার মানুষের মুখ থেকে শোনা যায়। তো এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির অলৌকিক ইতিহাস, তার সাথে সাথে কিন্তু এর একটা বাস্তবিক ইতিহাস আছে। সেই বাস্তবিক ইতিহাস, অলৌকিক ইতিহাস সবকিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো একদম বাস্তবিক ইতিহাসে যদি যায়, মানে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি যেটা, সেটা তৈরি হলো কবে? ওটা তৈরি হলো 1767 সালে। এইবারে তৈরি হওয়ার কারণটা কি? তৈরি হওয়ার কারণটা হচ্ছে, ওইখানে অলরেডি একটা গির্জা ছিল, চার্চ ছিল, সেই চার্চের পাশে একটা সিমেট্রি ছিল। এইবারে হচ্ছিল কি, ওটা তো ওপেন ছিল, খোলা ছিল। সেই খোলা জায়গায় সেই সময় যখন ইংরেজরা ব্রিটেন থেকে আসছে বাংলাতে বা ভারতে, এই ভারতের ক্লাইমেট আর ব্রিটেনের ক্লাইমেট দুটোর আকাশ পাতাল তফাৎ। ওখানে ঠান্ডা জলবায়ুর দেশ, আর এখানে গ্রীষ্ম প্রধান দেশ। তো স্বাভাবিকভাবেই কি হচ্ছে, ওইখানকার মানুষ যারা, তারা কিন্তু এই পরিবেশটাকে ঠিকভাবে অ্যাডাপ্ট করতে পারছে না। না পারার কারণে কি হচ্ছে, অল্প বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে। সেটা দুরারোগ্য রোগ হতে পারছে। আর সেই সময় কলেরা, টাইফয়েড, এই ধরনের যে রোগগুলো দুম করে প্রাদুর্ভাব হলো, মেডিকেল সায়েন্স এতটা উন্নত নয়। 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছরের যারা ব্রিটিশ অফিসিয়ালস ছিল, তারা আসছে, পটাপট এখানে মরে যাচ্ছে। এবারে মৃত্যুর কারণে কি হচ্ছে, মানুষ যখন দেখছে যে রেগুলার এত মৃত্যু হচ্ছে, মানুষের হতাশা নেমে আসছে। ওই হতাশা নেমে আসার থেকে বাঁচানোর জন্য, এবং এই যে তাদের যে মারণ ব্যাধি বা দুরারোগ্য ব্যাধিগুলো হচ্ছে, সেই ব্যাধি যাতে ছড়িয়েও না পড়ে, সেই জন্য একটা বিরাট আকারের কবরস্থান তৈরি করা হলো। সেই কবরস্থানের মধ্যে, এবার সেটা কিন্তু সাধারণ কোনো কবরস্থান নয়, মানে এটা বলা হচ্ছে তোমার ইউরোপ বা আমেরিকার বাইরে সব থেকে বড়, বৃহৎ এবং অন্যতম একটা কবরস্থান ছিল, সিমেট্রি ছিল, অনেক বড়।
এটা তুমি যেরকম বললে 1767 খ্রিস্টাব্দে মানে তৈরি হয়েছিল। আনুষ্ঠানিকভাবে এটা 1780 সালে মেবি বন্ধ হয়ে গেছিল। 1780 না 1800, 1830 এরকম সামথিং, সরি বাই মিস্টেক। 1830 সালে এটা বন্ধ হয়েছিল, আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছিল। তার আগে কিন্তু ব্যাপকভাবে প্রচলন ছিল, যেটা তুমি বললে। তখন খুব ভালোভাবে সেটা ওখানে গিয়ে সমস্ত ব্রিটিশ যে কর্মরত অফিসাররা ছিল, খুব অল্প বয়স্ক যারা তরুণী ছিল, এবং ইভেন শিশুরাও ইনক্লুডেড ছিল তার মধ্যে, তাদের ওখানে সমাধিস্থ করা হয়েছিল। এরপরে যেমনটা শোনা যায় যে এটা বন্ধ করতে হয়েছিল, বিভিন্ন কারণ ছিল, সেই প্রেক্ষাপট নিয়ে বিস্তারিতভাবে সেখানে আর মানে বলা হয়নি। তো কোনো কারণবশত সেটা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে সেটা বন্ধই ছিল, আর সেখানে মানে কোনো কবর দেওয়া হতো না। পরে এটাকে হেরিটেজ হিসাবে মানে ডিক্লারেশন দেওয়া হয়, এবং আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট এটা নিজের হাতে নিয়ে নেয় রক্ষণাবেক্ষণের জন্য, তারাই দেখাশোনা করে। এবং এখন বর্তমান সময়ে এটা ওপেন থাকে আমাদের মতো সমস্ত সাধারণ মানুষদের জন্য দর্শনীয় স্থান হিসাবে। এর টিকিট মূল্য মনে হয় মেবি এখন 20 টাকা। আর ক্যামেরা নিয়ে সম্ভবত মানে ক্যামেরা এখন অ্যালাউ করে, ক্যামেরার জন্য আলাদা করে 30 টাকা পারমিশন নিতে হয়, এবং 30 টাকা চার্জ লাগে আলাদা করে। তো এই হচ্ছে ব্যাপার। বলো, তুমি বলো। তো এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, এই সিমেট্রিতে এর যে মূল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা এর যে স্থাপত্য, তো কারুকার্য, এই স্থাপত্য কারুকার্য কিন্তু এর একটা বিরাট বৈশিষ্ট্য। সাধারণ কবর কি হয়, মানে এমনি পাথর বা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হলো, কিন্তু এইখানের যে কবরগুলো ছিল, সেই কবরগুলো কিন্তু বিভিন্ন ধরনের গথিক যে শিল্পকলা বা ইন্ডিয়ান যে শিল্পকলা, বা যে ভারতীয় শিল্পকলার সাথে মিশ্রণ করে এই সিমেট্রিতে যে কবরগুলো, সেগুলো বড় বড় স্মৃতিসৌধ হিসেবে তৈরি করা হয়েছিল। এমন একজনের সমাধি ওইখানে আছে, চার্লস স্টুয়ার্টের সমাধি। সেই স্টুয়ার্টের সমাধি, উনি মানে ব্রিটিশ ছিলেন, কিন্তু হিন্দু রীতিনীতিতে তিনি খুব বিশ্বাসী ছিলেন। এবং বিশ্বাসী শুধু নয়, ওনার বিশ্বাসটা যে কতটা আন্তরিক ছিল, উনি গঙ্গা স্নান করতেন, ধুতি পরতেন, তো তাকে হিন্দু স্টুয়ার্ট বলা হতো আর কি। তো তার যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে তার যে কবর হয় বা তার যে সমাধি তৈরি হয়, সেটা কিন্তু ওই ভারতীয় মন্দিরের ধারাই তৈরি হয়, তার সমাধির স্থলটা। সেই রকম ভাবেই কিছু পিরামিডের আকৃতির ওইখানে তৈরি করা হয়। এইগুলো মানে কি বলবো, ভারতীয় মন্দিরের শিল্পকলা, ব্রিটিশ স্থাপত্য, গ্রিক যে রীতিনীতি আছে, সেই মিশ্রণ ছিল। হ্যাঁ, একটা মিশ্রণ করে বিভিন্ন, কিন্তু শুধু কবর নয়, সিমেন্টের কবর নয়, মানে মন্দির বা একটা ঘর আকারে, গম্বুজ আকারে, বিভিন্ন আকারে, পিরামিড আকারে তৈরি করা হয়। মানে এক কথায় বলতে গেলে এটা একটা স্থাপত্য বা ভাস্কর্যের একটা নিদর্শন ছিল একটা। এবার এইটা করার পিছনে ঐতিহাসিক, হ্যাঁ, এটা করার পিছনে মানে যেহেতু ব্রিটিশ তারা, এবং ব্রিটিশরা তো প্রতিপত্তিশীল, তার সাথে সাথে তাদের যে মানে অহংবোধ, সেইটা দেখানোরও একটা মাধ্যম ছিল এটা। আর তার সাথে সাথে আরেকটা কি ছিল, এই যে এত ব্রিটিশাররা মারা যাচ্ছে, তাদেরকে মানে তারা যে রোগে, দুরারোগ্য ব্যাধিতে মারা যাচ্ছে, সেই ব্যাধি যাতে ছড়িয়ে না পড়ে, একদম কংক্রিটের তলায় তাদের চাপা দিয়ে দাও, সেই রকম একটা ব্যাপারও ছিল সেই সময়টায়। তো ওই একটা চার্লস স্টুয়ার্টের কবরের কথাটা বললাম। সেই রকম ভাবেই একটা পরিবারের কথা পাওয়া যায়, ডেনিশন পরিবার। সেই ডেনিশন পরিবারের একটা ট্র্যাজিক কাহিনী কিন্তু আমরা এর মধ্যে লক্ষ্য করতে পারি। ট্র্যাজিক কাহিনীটা কি, ডেনিশন নিজে, তার স্ত্রী এবং তার সন্তান, একদম অল্প বয়সী সন্তান, এরা কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে একের পর এক মারা যায়। এটা সত্যি সত্যি একটা পরিবার এরকম করে উধাও হয়ে যাওয়া কয়েকদিনের মধ্যে, এটা বিরাট ট্র্যাজিক একটা ব্যাপার। তো সেই ট্র্যাজিক ব্যাপারটা কেন বললাম, কারণ এই ওনার যে কবর, যেটা পিরামিড আকৃতির কবর, এই কবর থেকে অনেকে বলেন যে বর্ষা বা তার পরবর্তী সময়তে ওই কবর থেকে ফোঁটা ফোঁটা রক্ত যেন বেরিয়ে আসছে। রক্তর মানে রক্ত বিষয় একটা পদার্থ, রক্তের মতো একটা পদার্থ নিঃসরণ হয় বর্ষাকালে, এটা অনেকজন উপলব্ধি করেছেন এবং দেখেছেন। সেই জন্য পিরামিডটার নামই হয়ে গেছে রক্তক্ষরণশীল কবর, মানে পিরামিড বলা হয়। খুব ভয়ঙ্কর একটা, বুঝতে পারছো, আবহাওয়া একটা
একটা কবরস্থান, সেই কবরস্থানের মধ্যে একটা কবর, তার মধ্যে ফোঁটা ফোঁটা রক্ত বেরোচ্ছে, স্বাভাবিকভাবে এটা মানে একদম। কি বলবো, যে কোনো স্নায়বিক শক্তিযুক্ত মানুষকেও খানিকটা দুর্বল তুমি করে ধরো না, দিতে যেমন পারে। কামাখ্যায় যেমন প্রচলিত আছে, কামাখ্যায় ওই যখন ঋতু যখন হয়, মা যখন ঋতুবতী যখন হন, ওই জল যেটা বেরিয়ে আসছে ওখান থেকে, ওই জলের রং লাল হয়ে যায়। এটা অদ্ভুত একটা প্রকৃতির একটা মানে কি বলবো, খেলা বলতে পারো হুম। প্রকৃতির, বা প্রকৃতির একটা নিদর্শন বলতে পারো, অলৌকিক একটা ব্যাপার বলতে পারো। ঠিক সেই রকম ওই পিরামিড থেকে বর্ষাকালে এমনভাবে রক্তের মতো একটা পদার্থ নিঃসরণ হয়, যেটা দেখে মনে হবে তোমার রক্ত দূর থেকে। তো সেটা জনশ্রুতি শোনা যায় এবং বলে, লোকেও বলেছে যে এই পিরামিডটা থেকে রক্ত বেরোচ্ছে, ওই পরিবার যেন আহত বা আঘাত ফিল করছেন এখন। এটা দেখে অনেকজন মানুষও ভয় এবং আকর্ষণও ফিল করেন। এইসব বিষয় তো আমাদের টানে, বিশেষ করে যে দেখতে হবে, জানতে হবে। যারা দেখে না, সেই ইউরেকার মতো ব্যাপার, হ্যাঁ। যতক্ষণ দেখা না হয়, না দেখলে যেটা হয় আর কি, ঠিক সেরকম। তো ওই রকম করেই এই পরিবারের কথা তো বললাম, তার সাথে সাথে মানে এই জায়গাটা কেন ট্র্যাজেডির একটা কেন্দ্রবিন্দু, কারণ হচ্ছে রোজ বলে একজন মহিলার কথা পাওয়া যায়। 20 বছর বয়স ছিল তার, তো অতীব সুন্দরী ছিলেন। তো 20 বছর বয়সে তার মৃত্যু হয় কলেরা রোগে। ওই রকম করেই চার্লস ডিকেন্সের পুত্রের সমাধিও ওইখানে আছে বলে বলা হয়। তাছাড়া জব চার্নক, যিনি কলকাতার সৃষ্টিকর্তা যাকে বলা হয়, জব চার্নকের সমাধিও নাকি ওইখানে ছিল। পরবর্তীতে ওটা সেন্ট জনস চার্চে যে সিমেট্রি আছে সেইখানে নিয়ে যাওয়া হয়, এটা বলা হয়। কিন্তু এর কোনো ঐতিহাসিক নিদর্শন কিছু পাওয়া যায়নি। তার সাথে সাথে আরো বিখ্যাত ব্যক্তিত্ব এলিজাবেথ যেমন, তার মধ্যে আরো অনেকজন রয়েছেন, আরো ভিভিয়ান ডিরোজিও, উনি আমাদের প্রচলিত ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা হিসাবে, যাকে আমরা বুড়োদা হিসাবেও চিনি, এই আর কি। তারপর তুমি তো বললে হিন্দু স্টুয়ার্ট, উনি রয়েছেন, আরো অনেকজন নাম রয়েছেন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনস, হ্যাঁ উইলিয়াম জোনসের কবরও ওইখানে রয়েছে। এরকম হাজারের উপরে কবর ওখানে রয়েছে এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের কবর রয়েছে। মানে চার্লস ডিকেন্সের পুত্রের কবর ওখানে থাকা, মানে চার্লস ডিকেন্স বিরাট একজন লেখক, ব্রিটিশ লেখক, তো তার পুত্রের সমাধি ওইখানে রয়েছে। এরকম অনেকেরই সমাধি রয়েছে যারা অত্যন্ত মানে ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ম্যাকেনজি বলে একজন ছিলেন, ম্যাকেনজি উনি খুব বদরাগী ছিলেন আর কি। তো ওই বদরাগী যার কথাটা বললাম, যে ওখানে নেশা করছিল, সেই ধোঁয়ার কুণ্ডলীর মতো ওখানে এসে দাঁড়ালেন। তো ম্যাকেনজি সাহেব কিন্তু ওই মানে রেগে মেগে ওদের একটা শিক্ষা দেওয়ার জন্য তার ভূত ওইখানটায় আবির্ভাব হয়েছিল। এরকম করে অনেকে আবার বলেন যে ওইখানে ইংরেজদের চিৎকার শুনতে পাওয়া যায় রাত্রিবেলায়, আবার ফিসফিসানি শব্দ শুনতে পাওয়া যায়। আশেপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো তো রাত্রিরে মানে একেবারে অন্ধকারে ছেয়ে যায় জায়গাটা। দেখো অভিজিৎ, তোমাকে একদম আমি বলছি একটা কথা, এই জায়গাটা সম্ভবত 8 একরের উপরে অবস্থিত, বিশাল একটা জায়গা। আর যেহেতু আমরা কথা বলছি অনেক প্রাচীন, বহু পুরনো, 250 বছর আগেকার কথা বলছি, তখনকার দিনের কবর, সেই সময়কার, মানে বহু প্রাচীন, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েই গেছে। আর এর ভিতরে তুমি যদি এন্টার করো, মানে কিছু যদি তুমি নাও পাও, যদি তাও একটা হন্টেড একটা ফিলিংস তুমি অনুভব করতে পারবে। কেন বলছি একটা ফাঁকা ঘর, ধরো সামথিং একটা ফাঁকা ঘর, নতুন একটা ঘরে আমরা ঢুকবো, গৃহপ্রবেশ হবে, কোনো আসবাবপত্র ঢোকেনি, ঘরটা ফাঁকা থাকে, ইভেন কোনো একটা সাউন্ড যদি করা হয় তারও ইকো হয় একটা। ওই জায়গাটা হচ্ছে এমন জায়গা, লাইন দিয়ে সেই পিরামিডগুলো রয়েছে, এপিটাপগুলো রয়েছে, গাছ, বড় বড় গাছ, বিশাল। আর ওই যে স্থাপত্য ভাস্কর্য যে কথাগুলো বলে, নিদর্শন তোমার দেখলে গা ছমছম তোমার এমনি হবে, গলি হয়ে তোমাকে যেতে হবে। আর পাতা, গাছ যেহেতু রয়েছে উপরে, পাতাও প্রচুর রয়েছে, কত পরিষ্কার এখন করা হয় না, পড়লেও সেগুলো র্যান্ডামলি তো প্রতিদিন পরিষ্কার করা হয় না। অনেক তুমি শুষ্ক পাতা পাবে, খসখসানি শব্দ, ওগুলোর মরমরে একটা মাকড়সার জাল তুমি পাবে এদিক ওদিক করে। মানে একটা রোদও যদি ওখানে আসে সকাল থেকে, তুমি যদি যাও, যদি সেই গাছের ফাঁক থেকে রোদ যেন উঁকি মারছে। ওটা তো তৈরি হয়েছিল একটা জলাভূমির উপরে, হ্যাঁ জলাভূমির সাথে ভাব একদম সবসময় থাকে। তো ওখানকার অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এরকম একটা হন্টেড, একটা নিঝুম একটা তোমাকে ফিলিংস দেবে।
যেটা এমনিতেই তোমার স্নায়ুকে শীতল করে দেবে, যে একটা কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে, তোমার ভয় লাগবে। ইভেন এইসব জায়গায় সম্ভবত গেলে 2-3 জন যাওয়া, একসাথে যাওয়াই ভালো, কেননা একা গেলে এমনিতে বলো না কথায় আছে একা বোকা, 3-4 জন একসাথে গেলে গ্রুপে এই জায়গাটা ভালো করে এনজয় করা যাবে, বোঝা যাবে জিনিসটা। কারণ এতটাই স্তব্ধ বা নিস্তব্ধ জায়গাটা, এই জন্যই বলছি, এতটাই নিজেকে নিজেই মনে হবে, তুমি হাঁটছো ধরো, মনে হবে যেন পাশে আমার কেউ হাঁটছে, পাতা খসখসানি আওয়াজ হবে, তখন একটা নিজের মধ্যে যেন মনে হবে যে কোনো একটা আওয়াজ হচ্ছে বা কিছু এলো হয়তো, এরকম একটা মনে হবে, এরকম একটা অ্যাম্বিয়েন্স ওখানে ক্রিয়েট হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওই রকম যেটা ঠান্ডার কথাটা বললে, অনেকে বলেন যে ওই সিমেট্রির মধ্যে যখন ঢোকা হয়, কিছু কবর এমন আছে যে কবরের কাছে গেলেই মনে হয় টেম্পারেচারটা হঠাৎ করে ডাউন হয়ে গেল। এটা একটা ভয়ার্থ ব্যাপার। একটু গরমের মধ্যে ছিলাম, হঠাৎ করে কোথাও একটা ঢুকলাম, ঠান্ডা হয়ে গেল একদম, এসি নেই, কিছু নেই, একই খোলা জায়গা, খোলা আকাশের নিচে কবরের সামনে গেলাম, ঠান্ডা। ইভেন এই ব্যাপারটা মানে কনফার্মেশন করেছেন আমাদের প্যারানর্মাল যিনি রয়েছিলেন, মানে ছিলেন আগে, উনি এখন আর নেই, গৌরব তিয়ারি। উনি বলেছেন যেখানে এই সমস্ত অ্যাক্টিভিটি ঘটে সেই জায়গাটার টেম্পারেচার একটু ফল করেই যায়, যেখানে আমরা এই সব ব্যাপার মানে খুঁজে পাই। এটা মনে পড়লো বলে আমি এটা শেয়ার করলাম। এটা অনেক জায়গায় মানে মানে ডেটাতে উনি পাবলিশ করেছেন যে যেখানে আমরা মানে সার্ভে করতে গেছি, যেখানে আমরা ভেবেছি বা বুঝেছি যে এখানে কিছু একটা ব্যাপার রয়েছে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে, সেখানে যখন ওরা ইএমএফ না কি একটা মিটার, হ্যাঁ, ওই যন্ত্র দিয়ে যখন টেম্পারেচার যখন ট্র্যাক করেছেন, তখন দেখেছেন টেম্পারেচার ফল করেছে। এই টেম্পারেচার ফল করার মতো ব্যাপার, ফিসফিসানি আওয়াজ শোনার ব্যাপার, হঠাৎ করে একজন মহিলার আবির্ভাব, সাদা পোশাক পরা ছবির মধ্যে, এই সমস্ত কিছু মিলে তার সাথে সাথে আবার এই যে সন্দীপ রায় যখন সিনেমাটা তৈরি করতে গেলেন গোরস্থানে সাবধান, এই সিনেমাটা তৈরি করার সময়তে যে ঘটনাগুলো বা ক্রু মেম্বারদের না যেতে চাওয়ার ব্যাপার, এই সমস্ত কিছু মিলে কিন্তু সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিকে একটা ভুতুড়ে মর্যাদা দিয়ে রেখেছে আর কি। এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি আসলে একটা ওই ডিয়ার পার্ক হিসেবে তৈরি হয়েছিল। পার্ক স্ট্রিট যেটাকে বলা হয়, কেন পার্ক স্ট্রিট হলো, মানে কি বলবো, উদ্যান ছিল, প্রমোদ আমোদ উদ্যান, সেইখান থেকে পার্ক স্ট্রিট নামটা এসেছিল। তো ওই 1767 থেকে যাত্রা শুরু করে একেবারে 1830-40 পর্যন্ত সিমেট্রিতে কবর দেওয়া হতো। তার পরবর্তীতে এবার একটা জায়গায় কত কবর দেওয়া হতে পারে, সেইটার একটা তো শিফটিং এর জায়গা থেকেই যায়। তো ওই শিফটিং এর কারণে তারপর বিক্ষিপ্তভাবে 2-4টে কবর হয়তো হয়ে থাকলেও হতে পারে। তার পরবর্তীতে স্বাধীনোত্তর যুগে তো কবর ওখানে বন্ধই হয়ে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরবর্তীকালে ওটা অ্যাকোয়ার করেছে, তারা ওটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে সেটা রক্ষণাবেক্ষণ করছে। ইভেন তার আগে যখন এই কবরস্থান যখন বন্ধ করা হলো, মানে অ্যাবান্ডন যখন হয়ে গেল, কবর দেওয়া সেখানে হতো না, ওই সময় শোনা যায় যে একজন ব্যবসায়ী, সুপরিচিত একজন ব্যবসায়ী, উনি চেয়েছিলেন যে ওখানটা একটা আর্ট সেন্টার করবেন। তো সেই জন্য উনি উদ্যোগও নিয়েছিলেন এবং কাজও শুরু করেছিলেন। বেশ কিছু কবরকে উনি মানে ডিস্ট্রয় করেছিলেন মানে কাজ শুরুর জন্য। তারপরে ক্যালকাটা হাইকোর্ট তখন ওখান থেকে অর্ডার দেয় যে না, এটা কিছু করা যাবে না, এটা হেরিটেজ সাইটকে ভাবে নষ্ট করা যাবে না, এবং যে কবরগুলো ডিস্ট্রয় করা হয়েছিল সেগুলো আবার পুনরুদ্ধার করা হয় এবং আবার মেরামত করে সেগুলোকে ঠিক করা হয় এবং এটা বন্ধ করা হয়। এরপরে তো ওইভাবেই চলে এটা, যেহেতু আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট এটা নিজের হাতে নিয়ে নেয়, ওটাকে পুরোটাকে প্রিজার্ভ করে রাখা হয় ঠিক করে। এখন যেটা তোমাকে বললাম, এখন আমাদের জন্য ওটা একটা হেরিটেজ বা দর্শনীয় স্থান হিসাবে পরিগণিত হয়। আমরা সেখানে যাই, ওর পরিবেশ খুবই মনোরম এবং আকর্ষণ করে, কিন্তু ওই থমথমে ব্যাপারটা এখনও রয়েছে, আগেও ছিল। ওর যে অ্যাম্বিয়েন্স সেটা যেন তার নিজের স্বমহিমা এখনও যেন বিরাজমান। তো এবার বর্তমান সময়টাতে কি হচ্ছে, এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওটার দেখাশোনা করছে, তারপরেও কিন্তু অনেক খবর, অনেক কিছু শোনা যায় যে স্থানীয় কিছু মানে কি বলবো অসামাজিক এলিমেন্ট, তারা ওইখানে টপকে ঢুকে গিয়ে সেই জায়গাটাকে কি বলবো একটা আড্ডা হিসেবে তৈরি করার পরিকল্পনা করে এবং পরেও আড্ডাও দেয়, এটা শোনা যায়। তাছাড়া নেশাখোর কিছু লোকজন পাঁচিল টপকে ঢুকে পড়ে ওইখানে,
কিছু কি বলবো প্রেমিক প্রেমিকা যুগল আর কি, সেইখানে গিয়ে খানিকটা ওই রকম একটা স্থানে যেটা করা উচিত নয় সেই রকম জিনিস করবার চেষ্টা করে। তো এইগুলো খুব বেদনাদায়ক আর কি। একটা আর্কিওলজিক্যাল সাইটে এরকম করাটা কখনোই উচিত নয়, এটাকে বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য। তার সাথে এবারে আমরা একটু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, একটু সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে যদি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিটাকে পর্যালোচনা করি, তাহলে পরে এত বিরাট একটা জায়গা, এত গাছপালা, ঘন জঙ্গলের মতো অবস্থান, এই যে পুরনো পুরনো যে বাড়িগুলো তৈরি হয়েছে একটা জলাভূমির উপর, চারপাশটা বিরাট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, তাতে কি হচ্ছে বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন একটা জগৎ তো সেখানে তৈরি হচ্ছে। এবং সেইখানে কি হচ্ছে ওই মানে হিউমিডিটি অত বেশি থাকার কারণে বা ওখানে জলা হওয়ার কারণে, স্যাঁতস্যাঁতে ভাবটার কারণে ওখানে ঠান্ডা একটু বেশি থাকবেই, স্বাভাবিক এটা যেহেতু বিচ্ছিন্ন। তার সাথে সাথে ওই যে ব্লিডিং হচ্ছে একটা কবর থেকে, এই ব্লিডিং এর ব্যাপারটাকেও খানিকটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বিচার করা হয়, তাহলে ওই সময়টাই যে মানে সিমেন্টের ব্যবহার তো ওইভাবে ছিল না, চুন সুরকি দিয়ে গাঁথনি টাথনি করা হতো, সেই চুন সুরকির সাথে অন্যান্য জিনিসের বা ওই বর্ষার জলের বিক্রিয়া করে ওইটা একটা লাল রং হতে পারে, যেটা রক্ত আকারে মনে হয়। আবার হতে পারে কি এক ধরনের মস হয়, শ্যাওলা হয়, যে শ্যাওলাটা কিন্তু ওই রকম লাল রঙের হিসেবে বাইরে বেরিয়ে আসে, ছড়িয়ে পড়ে। এটা একটা কারণ হতে পারে এইগুলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। তাছাড়া এইরকম একটা পরিবেশে সাইকোলজিক্যালি যদি ঢুকি আমরা, অবশ্যই আমাদের গাছ করবে। যেমন করে যুক্তিবাদী যারা সিনেমা মানে শুট করতে গেছে, তারা তো যুক্তিবাদী মানুষ, তাদেরকেও এটা হন্ট করেছে কোনো না কোনো ভাবে। তো এইটা সাইকোলজিক্যালি হতেই পারে এবং সেটাই হয়েছে, সেটাই হয়ে আসছে। কিন্তু আলটিমেটলি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি কিন্তু আমাদের কাছে আর্কিওলজিক্যালি অত্যন্ত ভ্যালুয়েবল, কারণ 250-300 বছরের পুরনো একটা বিভিন্ন যে সৌধগুলো আছে, সেই সৌধগুলো বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। তাই মানে আমাদেরও রিকোয়েস্ট এটা যে কৌতূহল বশত যদি কখনো ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি দেখবার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই দেখতে যাবেন। আর্কিওলজিক্যাল একটা জিনিস দেখাই উচিত। এবং ওই যে স্থাপত্যগুলো, ওই যে একজন ব্রিটিশ হয়েও যে হিন্দু রীতিনীতিতে বিশ্বাস করছেন এবং তার মৃত্যুর পরে তার কবরটা ওইভাবে তৈরি করা হচ্ছে, এটাও তো দেখার বিষয়। তো এগুলো দেখতে যাবেন। কিন্তু আমাদের যে আর্কিওলজির একটা গুরুত্বপূর্ণ সাইট, এটাকে কখনোই নষ্ট করবার চেষ্টা করবেন না, নষ্ট করবেন না এবং অন্যকে নষ্ট করার থেকে বিরত করে রাখবেন। এবং যারা আশেপাশে রয়েছেন, তারা যদি আমাদের এই পডকাস্ট দেখেন, তাদের কাছে অনুরোধ যে ঐতিহাসিক নিদর্শনগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের এই প্রজন্মের, পরবর্তী প্রজন্মের। তো আমরা এটা বাঁচানোর চেষ্টাই করব, এটাকে কোনোভাবে কলঙ্কিত করার চেষ্টা যেন না করি আমরা। তো সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির ভৌতিক কাহিনী এবং ঐতিহাসিক কাহিনীর নিয়ে আজকে আমাদের এপিসোডের অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেস কি? অ্যাড্রেস হাওড়া স্টেশনে নেমে যদি আমরা পার্ক স্ট্রিটে যাই, হ্যাঁ মাদার টেরেসা সরণি, ওখান থেকে 15 মিনিটের হাঁটা পথ, হ্যাঁ 10-15 মিনিট লাগবে। পার্ক হোটেলটা পেরিয়ে গেলে পরে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি পাওয়া যাবে। অবশ্যই ঘুরে দেখে আসতে পারে। এবং আমরা যে অনুরোধ করলাম সেই অনুরোধটাও মনে রাখবেন। তো আমাদের সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি নিয়ে আজকে আলোচনা আমাদের চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাকের এপিসোড আমরা এখানে শেষ করছি। নমস্কার।